শরতের আকাশ, পুজো পুজো গন্ধ, সঙ্গে বন্ধুদের সাথে দেখা, জমিয়ে আড্ডা, অবশ্যই গল্প শোনা। আর সেটা যদি ভূতের গল্প হয় তাহলে তো কথাই নেই। তাই শ্রোতা বন্ধুদের জন্য আজকে রইল লেখক ও সাংবাদিক ফণীন্দ্রনাথ পালের লেখা ভৌতিক কাহিনী তেসরা আষাঢ়। নিশাকর রায় ছদ্মনামেও তিনি ছিলেন সমান জনপ্রিয়। লিখেছেন বেশ কয়েকটি গল্প ও উপন্যাস। গল্পটি ভালো লাগলে ঝটপট করে একটা লাইক দিয়ে দেবেন, অবশ্যই শেয়ার আর সাবস্ক্রাইবটাও করে ফেলবেন। আর হ্যাঁ, কমেন্ট করে আপনার মতামত জানাতেও ভুলবেন না, কারণ ওটা গুরুত্বপূর্ণ। শুরু হচ্ছে তেসরা আষাঢ়। সেদিন কিসের ছুটি ছিল। কান্তিচন্দ্রের ক্ষুদ্র বৈঠকখানায় মজলিস বসিয়াছে। হাসির হররা ও সিগারেটের তীব্র গন্ধে কক্ষটি ভরপুর হইয়া উঠিয়াছে। এমন সময়ে দেবেন কক্ষ মধ্যে আসিয়া প্রবেশ করিল। কান্তি তাহার দিকে চাহিয়া কহিল, আজ তেসরা আষাঢ়, মনে আছে তো? দেবেন কহিল, তারই ব্যবস্থা করবার জন্যই তো এলুম। রাত্রি 10:24 গাড়ি ছাড়বে। এ লাইনে রাত্রে কচ্চিৎ কখনো সেকেন্ড ক্লাসে প্যাসেঞ্জার হয়, তাই ওই গাড়িখানা এ লাইনে দেওয়া হয়েছে। তারপর গাড়িখানি কোন স্টেশন হইতে ছাড়িবে তাহা জানাইয়া সে বলিল, তুমি তাহলে রাজি তো? কান্তি তাহার পিঠ চাপড়াইয়া উচ্চ স্বরে হাসিয়া উঠিয়া কহিল, ভয় দেখানো হচ্ছে? আজ তো কোনো কাজই নেই। যদি হাজারো কাজ থাকতো সমস্ত ফেলেও আজ আমি যেতুম। ভূত দেখবার এবং সেই সঙ্গে তোমার বুজরুকি ভাঙবার এমন সুযোগ আমি ছাড়ব? মনে করে দেখো, কত পুরো ভাঙা বাড়িতে রাত কাটিয়ে এলুম, আর এই ইলেকট্রিক আলো দেওয়া সেকেন্ড ক্লাস গাড়ি, তাতে প্যাসেঞ্জার থাকুক আর না থাকুক, আশেপাশের কামরাগুলোয় লোক থাকবেই। তার মাঝখানেও তুমি আমায় ভূতের ভয় দেখাতে চাও? তোমার বাহাদুরি আছে যা হোক। দেবেন গম্ভীর হইয়া কহিল, এর ভিতর বাহাদুরির কথা আসতে পারে না, কেননা এ তো আর ম্যাজিক দেখানো নয়। এসব ভৌতিক ব্যাপার আপনিই ঘটে। যদি মানুষের অস্তিত্ব মানতে হয় তাহলে ভূতের অস্তিত্ব মানব না বললে চলে না। কান্তি গম্ভীর হইবার চেষ্টা করিয়া হঠাৎ হাসিয়া ফেলিয়া কহিল, চেষ্টা করেও তোমার মতো গম্ভীর হতে পারলুম না। কি করব বলো? তোমার যুক্তি কিন্তু ভারী চমৎকার। মানুষ আর ভূতকে সমান পর্যায়ে ফেলে দিয়েছ, অথচ ভূত কথাটা মানুষেরই কল্পনা প্রসূত। ভূত নামক পদার্থটির অস্তিত্ব আজ পর্যন্ত কেউ দেখেনি, সবাই শুধু শুনেই আসছে। ভূত মশাই আজ অমুক কাণ্ড করলেন, কাল তমুক করলেন। কখনো সুন্দরী নারী মূর্তিতে দেখা দিলেন, কখনো বা কালো বিড়ালের মূর্তি ধারণ করলেন। এমন কত কি! মানুষ ভয় পায় অনেক কারণে। কল্পনার চোখে ভূত দেখে ভয় পাবে, তাতে আশ্চর্য হবার কিচ্ছু নেই। আজ পর্যন্ত আমি কখনো কোনো কারণে ভয় পাইনি এবং ভবিষ্যতে পাবও না, এ আমি জোর করে বলতে পারি। যাক, এই সম্বন্ধে আর বেশি বলে লাভ নেই। আজ হাতে হাতেই তার প্রমাণ হয়ে যাবে, কি বলো? দেবেন হাসি মুখে তাহার এই দীর্ঘ বক্তৃতা শুনিয়া গেল। শেষ হইলে সে বলিল,
ফিরে এসে আবার কি বলো, শোনা যাবে? কান্তির অন্তরঙ্গ বন্ধু নরেশ বলিল, দেখো দেবেন, কান্তি ভূত মানে না, আমিও জানি, তুমিও জানো। দরকার কি আমাদের তার সে বিশ্বাস ভেঙে দেবার? রেলের ব্যাপারটা আমিও শুনেছি। সে ভৌতিক কাণ্ড হোক বা না হোক, ভয়ানক একটা ব্যাপার যে ঘটে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কাজ কি বিপদের মধ্যে যাওয়া, শেষে কি হতে কি হবে বলা যায় না। বিশেষত কান্তি যেরকম গোয়ার, হয়তো এমন একটা কিছু করে বসবে যাতে আমাদের আফসোসের সীমা থাকবে না। তারপর কান্তির দিকে ফিরিয়া বলিল, তোমায় আমি যেতে দেব না ভাই। আজ পর্যন্ত কান্তি নরেশের কথার অবাধ্যতা করে নাই। তাহা ছাড়া নরেশের পরামর্শ ব্যতিরেকে সে কোনো কাজই করিত না। শুধু বন্ধুভাবে নহে, নরেশকে সে অভিভাবকের মতোই দেখিত। তাই নরেশের কথা শুনিয়া সে ক্ষণকাল চুপ করিয়া রহিল। তারপর অনুনয়ের স্বরে বলিল, না ভাই, তুমি আমায় বাধা দিও না। নরেশ দৃঢ়স্বরে বলিল, তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি যেতে পাবে না। কান্তি ঈষৎ উত্তেজিতভাবে বলিল, আমি যাব। নরেশ আশ্চর্য হইয়া তাহার মুখের দিকে চাহিয়া বলিল, যাবে? যাবে বললেই হলো? যেতে দিলে তো যাবে, ওসব মতলব ছেড়ে দাও। কান্তি আবার নরম হইয়া বলিল, কেন ভাই নরু, তুমি মিথ্যে ভয় পাচ্ছ? নরেশ গম্ভীর হইয়া বলিল, কেন তুমি মিথ্যে কথা কাটাকাটি করছো? তোমার কিছুতেই যাওয়া হবে না। কোনো রকম হাঙ্গামার মধ্যে আমি তোমায় যেতে দিতে পারবো না, এর উপর তো কোনো কথা নেই। কান্তি এক মুহূর্ত চুপ করিয়া কি যেন ভাবিল, তারপর একটু কঠিন হইয়াই বলিল, দেখো নরু, তোমার এরকম জেদ করা সত্যি অন্যায়। দেবেন যে আমায় ঠকাবে এ আমি কিছুতেই সহ্য করব না। আবার বলছি, তুমি আমায় বাধা দিতে চেষ্টা করো না, কোনো ফল হবে না। বলিতে বলিতে হঠাৎ সে কেমন যেন উত্তেজিত হইয়া উঠিল। অভিমানে নরেশের চোখে জল আসিল। কান্তি তাহার বন্ধুত্বকে যে এমনভাবে অপমানিত করিবে তাহা সে কল্পনাও করিতে পারে নাই। দেবেন দেখিল ব্যাপারটা ক্রমেই গুরুতর হইয়া দাঁড়াইতেছে। তাহার মনে হইল কথাটা চাপা দিয়া ফেলিলেই ভালো হইত, কিন্তু এখন উপায় কি? কি করিয়া কান্তিকে নিরস্ত করা যায়? মুহূর্ত ভাবিয়া সে হাসিয়া বলিল, ভূত যে তুমি মানো তা তো প্রমাণ হয়েই গেল, তখন আর ট্রেনে গিয়ে তো কোনো লাভ নেই। কান্তি আশ্চর্য হইয়া বলিল, কিরকম? কি প্রমাণ হয়ে গেল শুনি? দেবেন কহিল, এ তো অতি সোজা কথা। ভূত যদি তুমি বিশ্বাস না করতে, তাহলে তুমি কখনোই ট্রেনে যাবার জন্য এত ব্যস্ত হয়ে উঠতে না। কান্তি বলিল, বাহ, বেশ কথা বললে তো। ভূত যে নেই তা প্রমাণ করবার জন্যই তো আমি যাবার সংকল্প করছি। দেবেন বলিল, তা তো করেছ, কিন্তু কথাটা যে সর্বৈব মিথ্যে
ট্রেনে ভূতের কাণ্ডটা আমার তৈরি গল্প, আর সে যখন তুমি বিশ্বাস করেছ তখন ভূতের অস্তিত্ব তোমার মেনে নেওয়াই ভালো। তোমায় আর মিথ্যে কষ্ট দিতে চাই না। কান্তি যেন কি ভাবিতে লাগিল, ক্ষণকাল পরে বলিল, না, তা হবে না। আজ রাত্রের ওই ট্রেনে আমায় যেতেই হবে। ওসব মিথ্যে কথায় তুমি আমাকে ভুলোতে পারবে না। তাহাকে নিরস্ত করিবার চেষ্টা যখন এমনইভাবে ব্যর্থ হইয়া গেল, তখন দেবেন সত্য সত্যই মনে মনে কেমন যেন অস্বস্তি বোধ করিতে লাগিল। যদি সত্যই কোনরূপ বিপদ ঘটে। গত বৎসর এই ৩রা আষাঢ়ে ২য় শ্রেণীর ওই কামরার ভিতর ২ জন যাত্রীকে অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়েছিল, এবং তাহার পূর্ব বৎসর ওই একই তারিখে এক ব্যক্তি চলন্ত ট্রেন হইতে লাফাইয়া পড়িয়া গুরুতরভাবে আহত হইয়াছিল। অবশ্য এ পর্যন্ত কাহারও প্রাণহানি হয় নাই। তাই সে কান্তিকে ট্রেনে যাইবার কথা বলিয়াছিল। তাহা ছাড়া সে নিজে সঙ্গে থাকিবে এবং আরো ২-৩ জন রেল কর্মচারীকে সঙ্গে লইয়া যাইবে। বিপদের কোনরূপ সূত্রপাত দেখিলেই কান্তিকে তখনই সেই কামরা হইতে নামাইয়া লইবে, ইহাই সে স্থির করিয়া রাখিয়াছিল। কিন্তু নরেশের যখন এত আপত্তি, তখন কান্তিকে আর সে বিপদের মধ্যে লইয়া যাইতে পারে না। অথচ কান্তি একেবারে নাছোড় বান্দা। সে যে এখন কি করিবে তাহাও সে ভাবিয়া পাইল না। কক্ষ মধ্যে তখন গভীর নিস্তব্ধতা বিরাজ করিতেছিল। বন্ধুবর্গ নীরবে বসিয়া কেবল ধূমপান করিতেছিল। কি বলিবে কিছু স্থির করিতে না পারিয়া সকলে ঘন ঘন সিগারেটে টান দিতেছিল। নরেশ এতক্ষণ জোর করিয়া তাহার মন হইতে সমস্ত অভিমান দূর করিয়া ফেলিয়াছিল। কান্তি যে তাহার সত্যিকারের বন্ধু। নরেশ তাহাকে আবার বুঝাইয়া নিরস্ত করিবার চেষ্টা করিতে লাগিল। দেবেনও তাহার সহিত যোগদান করিয়া বিপদের কথাটাও তাহাকে বিস্তারিতভাবে জানাইয়া দিল। কিন্তু তাহাদের সমস্ত চেষ্টা ব্যর্থ হইয়া গেল। কান্তি ক্রমেই অধিকতর উত্তেজিত হইতে লাগিল এবং সে দৃঢ়স্বরে জানাইয়া দিল সে কাহারও কোনো কথায় কর্ণপাত করিবে না। 10:24 ট্রেনে সে যাইবেই, যত বিপদে তাহার হোক না কেন। অবশেষে এই স্থির হইল, নরেশ ও দেবেন তাহার সঙ্গে থাকিবে এবং আরো 2 জন রেল কর্মচারীকেও দেবেন সঙ্গে লইবে। তবে কান্তি তাহাদের বলিয়া দিল যে ওই কামরায় সে তাহাদের কাহাকেও যাইতে দিবে না। তাহারা পাশের কামরায় থাকিতে পারে। এই পর্যন্ত। সন্ধ্যার সময় দেবেন আসিয়া কান্তিকে জানাইল রাত্রি 10টার সময় তাহার হঠাৎ ডিউটি পড়িয়াছে, কাজেই তাহার যাওয়া হইবে না। কান্তিও যাহাতে না যায় তজ্জন্য তাহাকে বিশেষ করিয়া অনুরোধ করিল। কিন্তু কান্তি তাহার সংকল্পে অটল হইয়া রহিল। বলিল, আমি তো তোমাদের সঙ্গে যেতে বলিনি, তোমরা নিজেরাই যেতে চেয়েছিলে। আমি একাই যাব। নরু যে সঙ্গে যাবে এটাও আমি চাই না। দেবেন আর কি করিবে? চিন্তা ভারাক্রান্ত হৃদয়ে
সে নরেশের গৃহাভিমুখে যাত্রা করিল। রাত্রি প্রায় ৮টার সময় নরেশ প্রস্তুত হইয়া কান্তির গৃহে আসিয়া উপস্থিত হইল। কান্তির সহিত দেখা হইলে সে তাহাকে নিরস্ত করিবার জন্য আরও একবার চেষ্টা করিল, কিন্তু কোনো ফল হইল না। তখন রাত্রি 9:30। দুই বন্ধু স্টেশন অভিমুখে যাত্রা করিবার জন্য বাটির বাহির হইবার উদ্যোগ করিতেছে। এমন সময় নরেশের ছোট ভাই পরেশচন্দ্র সেখানে আসিয়া উপস্থিত হইল। ব্যস্তভাবে বলিল, দাদা, বৌদির বড্ড অসুখ, মা তোমায় যেতে বললেন। নরেশ কান্তির দিকে চাহিয়া উদ্বিগ্ন কণ্ঠে বলিল, তাহলে আমার তো আর যাওয়া হয় না। দেখো ভাই, যখন এত বড় বাধা পড়ল, তোমার আর গিয়ে কাজ নেই। আমার বড্ড ভয় করছে, তুমি আমার সঙ্গে চলো। মোহাচ্ছন্ন কান্তি মনে করিল অসুখের কথা সব মিথ্যা। তাহাকে নিরস্ত করিবার উদ্দেশ্যে নরেশচন্দ্র এই কৌশল জাল বিস্তার করিয়াছে। তাই সে প্রকাশ্যে বলিল, মোটে ঘন্টা ৩-৪ পথ, ফিরতে তো আর বেশি দেরি হবে না। কাল 9টার মধ্যে ফিরে আসব। কোনো ভাবনা নেই, এসে দেখব বৌদিদি বেশ সুস্থ হয়ে উঠেছেন। তুমি তাহলে পরেশের সঙ্গে বাড়ি যাও, আর দেরি করলে গাড়ি পাবো না। এই কথা বলিয়াই সে কোনরূপ উত্তরের অপেক্ষা না করিয়া বাহির হইয়া গেল। মর্মাহত নরেশ ভ্রাতার সহিত ধীরে ধীরে অত্যন্ত ক্ষুণ্ণ মনে সে স্থান ত্যাগ করিল। কান্তি যখন স্টেশনে গিয়া পৌঁছিল, তখন ট্রেন ছাড়িবার প্রায় মিনিট 20 দেরি ছিল। গন্তব্যস্থানে যাতায়াতের একখানি 2য় শ্রেণীর টিকিট কিনিয়া সে প্ল্যাটফর্মে প্রবেশ করিল। ট্রেনখানিতে 2য় শ্রেণীর কামরা একটি মাত্র ছিল। কান্তি ধীরে ধীরে সেই কামরার সম্মুখে গিয়া উপস্থিত হইল। উঁকি মারিয়া দেখিল কামরা শূন্য। সে ইহাই চাহিতেছিল। মনে মনে খুশি হইয়া সে কেবলই বলিতে লাগিল, যেন আর কোনো যাত্রী না আসে। ধীরে ধীরে সে কামরার মধ্যে প্রবেশ করিল এবং ঘুরিয়া ফিরিয়া কামরার চারিদিকটা একবার দেখিয়া লইল। ঠিক পাশেই 1ম শ্রেণীর কামরা। জানালা দিয়া মুখ বাড়াইয়া দেখিল সে কামরাটি শূন্য। নিকটস্থ বেঞ্চিখানির উপর সে উপবেশন করিল। হঠাৎ তাহার মনে হইল, দেবেন আর নরেশ হয়তো মজা দেখিবার জন্য লুকাইয়া তাহার অনুসরণ করিয়াছে। হয়তো নিকটেরই কোনো একটি কামরায় উভয়েই আত্মগোপন করিয়া আছে। সে আবার গাড়ি হইতে প্ল্যাটফর্মে নামিল এবং অপর গাড়িগুলির পাশ দিয়া পায়চারি করিয়া বেড়াইতে বেড়াইতে প্রত্যেক কামরাখানির ভিতর তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করিতে লাগিল। কিন্তু নরেশ বা দেবেন কাহাকেও সে দেখিতে পাইল না। সে মনে করিল, গাড়ি ছাড়িবার এখনো মিনিট 10 বিলম্ব আছে। নরেশ ও দেবেন হয়তো গাড়ি ছাড়িবার অব্যবহিত পূর্বে গাড়িতে আসিয়া উঠিবে। হয়তো সে দেখিবে গাড়ি ছাড়ে ছাড়ে এমন সময়ে উভয়ে তাহার কামরায় আসিয়া উঠিতেছে। সে মনের মধ্যে
কেমন যেন অস্বস্তি বোধ করিতে লাগিল এবং প্ল্যাটফর্মের ফটকের দিকে দৃষ্টি নিবদ্ধ করিয়া সে এক স্থানে স্থির হইয়া দাঁড়াইয়া রহিল। দেখিতে দেখিতে প্রথম ঘণ্টা পড়িয়া গেল, তবুও তাহার নড়িবার কোনো লক্ষণ দেখা গেল না। দ্বিতীয় ঘণ্টা পরে পরে এমন সময়ে তীক্ষ্ণ দৃষ্টিতে আরও একবার ফটকের দিকে চাহিয়া সে দ্রুতপদে দ্বিতীয় শ্রেণীর কামরার অভিমুখে অগ্রসর হইল এবং দ্বিতীয় ঘণ্টা পড়িবার সঙ্গে সঙ্গে সে কামরার ভিতর প্রবেশ করিল। গাড়ি ছাড়িয়া দিল। সে মুখ বাড়াইয়া দেখিয়া লইল ট্রেন ধরিবার জন্য কেহ ছুটিয়া আসিতেছে কিনা। গাড়ির বেগ বৃদ্ধি পাইল এবং কেহ আসিল না দেখিয়া সে যেন এতক্ষণে স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বাঁচিল। এইবার তাহার মনে হইল বন্ধুপত্নীর আকস্মিক পীড়ার সংবাদ তাহা হইলে মিথ্যা নহে, এবং সেই সঙ্গে ইহাও তাহার মনে হইল বন্ধুর এই বিপদের সময় তাহাকে এমনিভাবে একা ফেলিয়া আসা তাহার উচিত হয় নাই। অল্পক্ষণ পরেই গাড়ি পরের স্টেশনে আসিয়া পৌঁছিবে। একবার সে ভাবিল সেখানেই সে নামিয়া পড়িবে, কিন্তু ট্রেনে কি কাণ্ড ঘটে তাহা প্রত্যক্ষ করিবার কৌতূহল সে কিছুতেই দমন করিতে পারিল না। কাজেই পরের স্টেশনে নামিবার ইচ্ছা সে সঙ্গে সঙ্গে ত্যাগ করিল। পরের স্টেশনে যখন গাড়ি আসিয়া দাঁড়াইল তখন এক পরিচিত ব্যক্তির সহিত তাহার দেখা হইয়া গেল। সে ডাকিল, হারান। হারান তাহার দিকে চাহিতেই সে বলিল, এই ট্রেনেই যাচ্ছ নাকি হে? এত রাত্রে কোথায় যাওয়া হচ্ছে? হারান তাহার গন্তব্যস্থানের নাম করিল। কান্তির মনে হইল ভালোই হইয়াছে, তবু একজন সাক্ষী পাওয়া গেল। সে পকেট হইতে টিকিটখানি বাহির করিয়া বলিল, তুমি বোধহয় ইন্টারেই যাবে। এই দেখো আমার সেকেন্ড ক্লাসের রিটার্ন টিকিট, একেবারে শেষ অবধি যাচ্ছি। হারান হাঁ করিয়া তাহার দিকে চাহিয়া অদূরে একখানি মধ্যম শ্রেণীর কামরার ভিতর গিয়া প্রবেশ করিল। গাড়ি ছাড়িয়া দিল। ট্রেনে কি কাণ্ড ঘটিতে পারে মনে মনে কান্তি তাহারই আলোচনা করিতে লাগিল। কামরার ভিতরে অজ্ঞান হইয়া পড়িয়া থাকা বা চলন্ত গাড়ি হইতে লাফাইয়া পড়ার মধ্যে এমন কি অনন্য সাধারণ অদ্ভুত ব্যাপার থাকিতে পারে তাহা সে ভাবিয়া স্থির করিতে পারিল না। এ তো অতি সাধারণ ঘটনা। মিথ্যা ভয় পাইয়া কিংবা অসুস্থতার জন্যও মানুষের ফিট হইতে পারে। মস্তিষ্কের বিকৃতির জন্যও মানুষ চলন্ত ট্রেন হইতে লাফাইয়া পড়িতে পারে। এমন তো পড়েও। ইহার সহিত ভূতের কি সংস্রব? যখন কোনো কারণ খুঁজিয়া পাওয়া যায় না তখনই ভূত বা এমনই একটা কাল্পনিক কিছুর উল্লেখ করিতে পারিলেই অতি সহজে অনেক জটিল ব্যাপারের মীমাংসা হইয়া যায়। দুর্বল চিত্ত মানুষও সহজেই এ কথা বিশ্বাস করিয়া লয়। তাহার ভারী হাসি পাইল। এইবার তাহার মনে হইল দেবেন কথাটা হয়তো মিথ্যা বলে নাই। সে তাহাকে ভূতের ভয় দেখাইবার জন্য হয়তো
এই গল্পটি রচনা করিয়াছে। দেবেন হয়তো মনে করিয়াছিল, ভয় পাইয়া আমি এ গাড়িতে যাইব না, আর যদি বা সাহস করিয়া যাই, তাহলে গোপনে আমার অনুসরণ করিয়া আমার নিদ্রার সুযোগে সেজন 2 সহকর্মী লইয়া কোনো একটি স্টেশন হইতে আমার কামরায় উঠিয়া আমায় ভয় দেখাইবে। দুর্ভাগ্যক্রমে অসময়ে ডিউটি পড়ায় তাহার সে উদ্দেশ্য ব্যর্থ হইয়া গেল। সঙ্গে সঙ্গে মনে হইল, যদি সত্যই ইহা দেবেনের রচা গল্প হয়, তাহা হইলে ট্রেনের যাত্রাটা শুধু পণ্ডশ্রম হইবে, আর কোনো লাভই হইবে না। কিন্তু না আসিলে দেবেন তাহাকে টিটকারি দিত। আশাটা ভালোই হইয়াছে, পথে একজন সাক্ষীও পাওয়া গিয়াছে। ভাবিতে ভাবিতে কোন এক সময় সে ঘুমাইয়া পড়িল। আষাঢ় মাস, আকাশে মেঘ ঘুরিয়া বেড়াইতেছিল। প্রথমে টিপটিপ করিয়া বৃষ্টি পড়িতে আরম্ভ করিল। দেখিতে দেখিতে কালো মেঘে সমস্ত আকাশ ছাইয়া গেল। ঝমঝম শব্দ করিয়া বৃষ্টির ছাট কামরার মধ্যে প্রবেশ করায় কান্তির ঘুম ভাঙিয়া গেল। সে তাড়াতাড়ি উঠিয়া পড়িল এবং ক্ষিপ্র হস্তে কাঁচের জানালাগুলি বন্ধ করিয়া দিল। ঘুমে তাহার চোখ জড়াইয়াছিল। সে আবার বেঞ্চির উপর লম্বা হইয়া শয়ন করিল এবং সঙ্গে সঙ্গে গভীর নিদ্রায় অভিভূত হইয়া পড়িল। বাহিরে তখন মেঘগর্জন ও বর্ষণের বিরাম ছিল না। প্রায় অর্ধ ঘণ্টা পরে হঠাৎ কাহার করতাড়নায় কান্তির ঘুম ভাঙিয়া গেল। চোখ চাহিতেই সে দেখিল, একজন টিকিট চেকার যেন তাহার দেহের উপর ঝুঁকিয়া দাঁড়াইয়া রহিয়াছে। ক্রোধে কান্তির সর্বশরীর জ্বলিয়া উঠিল। এ কি অত্যাচার! বাঙালি হইলেও সে তো 2য় শ্রেণীর যাত্রী। এত রাত্রে ঘুম ভাঙাইয়া কিনা টিকিট পরীক্ষা করিতে আসে। না, এ অন্যায় সে কিছুতেই মুখ বুজিয়া সহ্য করিবে না। টিকিট সে কিছুতেই দেখাইবে না। তীক্ষ্ণ কণ্ঠে সে বলিয়া উঠিল, অবশ্য ইংরাজিতে, জানো আমি 2nd ক্লাসের যাত্রী। আমার টিকিট দেখতে এসেছো তুমি? চলে যাও এখান থেকে। এই বলিয়া সে অবজ্ঞা ভরে বন্ধ জানালার দিকে মুখ ফিরাইয়া শুইল। কাঠের মেঝের উপর বার কতক শব্দ হইল। কান্তি বুঝিল চেকার তাড়া খাইয়া সরিয়া পড়িতেছে। হ্যাঁ, কথায় তো আছে, শক্তর কাছে সবাই জব্দ। আমরা বাঙালিরা সর্ববিষয়ে নরম হই বলিয়াই তো এইসব ফিরিঙ্গির দল আমাদের উপর অন্যায় অত্যাচার করিতে সাহসী হয়। তাহার এই আস্ফালন কিন্তু নিষ্ফল হইল। অল্পক্ষণ পরেই আবার সে কাঁধের উপর করতাড়না অনুভব করিল। এবার আর সে মুখও ফিরাইল না, চোখও চাহিল না। তেমনি ভাবে শয়ন করিয়া ক্রুদ্ধ কণ্ঠে বলিয়া উঠিল, আবার বিরক্ত করতে এসেছে। ফের যদি বিরক্ত করো, তোমায় রীতিমতো শিক্ষা দিয়ে ছাড়ব। সঙ্গে সঙ্গে লোকটা যেন তাচ্ছিল্য ভরে হাসিয়া উঠিল এবং প্রবলভাবে কান্তির কাঁধ ধরিয়া ঝাঁকানি দিল।
ক্রোধে কান্তির সর্বদেহ জ্বলিয়া উঠিল। সে সবেগে উঠিয়া বসিয়া সেই উদ্ধত অভদ্র রেল কর্মচারীর দিকে কটমট করিয়া চাহিতেই দেখিল সে তখনও তেমনি তাচ্ছিল্য ভরে হাসিতেছে। কান্তি চিৎকার করিয়া বলিল, জানোয়ার কথাকার, ফের বেয়াদবি করবি তো এক ঘুষিতে তোর নাক ভেঙে দেবো। ভালো চাস তো এখনই চলে যা। চেকারের নড়িবার কোনো লক্ষণ দেখা গেল না। মুখের সেই তাচ্ছিল্য ভরা হাসিও মিলাইয়া গেল না। ক্রোধোন্মত্ত কান্তি যেন স্পষ্ট শুনিতে পাইল লোকটা তাহাকে অত্যন্ত কুৎসিত ভাষায় গালি দিল। মুহূর্ত মধ্যে কান্তি আস্তিন গুটাইয়া ঘুষি পাকাইয়া এক লাফে লোকটার সম্মুখে গিয়া দাঁড়াইল এবং সহসা তাহার নাকের উপর এক প্রচণ্ড ঘুষি বসাইয়া দিল। সচরাচর বাঙালিরা যেমন ক্ষীণকায় এবং খর্বাকৃতি হয়, কান্তি তাহা ছিল না। সে যেমন লম্বা তেমনি জোয়ান ছিল। দেখিলে মনে হয় হ্যাঁ, মানুষের মতোই মানুষ বটে। তাহার হাতের একটা ঘুষি যে কোনো মানুষের নাকের উপর পড়িলে সে নাকের যে কি অবস্থা হয় তাহা সহজেই অনুমেয়। ঘুষি মারিবার অব্যবহিত পরেই হঠাৎ কান্তির সে কথাটা মনে পড়িল। না না, ক্রোধে এরূপ আত্মহারা হওয়া সত্যই তাহার উচিত হয় নাই। অনুতপ্ত অন্তরে সে একবার লোকটির মুখের দিকে চাহিল। সে স্পষ্ট দেখিতে পাইল নাসিকা গহ্বর দিয়া যেন রক্তের ধারা নামিয়াছে। মনে হইল দেহের সমস্ত রক্ত যেন হু হু করিয়া গহ্বরের দুইটি মুখ হইতে বাহির হইয়া আসিতেছে। আপনা আপনি তাহার ভীতি বিহ্বল দৃষ্টি কাঠের মেজের উপর নিপতিত হইল। হে কি, এ যে রক্তের স্রোত বহিতেছে! কি সর্বনাশ! ক্রোধে জ্ঞানহারা হইয়া সে একই করিয়া বসিয়াছে। এখনই যে লোকটা মারা পড়িবে। সে ক্ষিপ্র হস্তে পকেট হইতে রুমালখানি টানিয়া বাহির করিয়া রক্ত বন্ধ করিবার উদ্দেশ্যে লোকটার নাকের উপর চাপিয়া ধরিতে গেল। কিন্তু কিও হো কি! এ যে শুধু রক্তের নির্ঝর, নাকের তো কোনো চিহ্ন মাত্র নেই। সে লোকটাই বা সহসা চোখের সম্মুখে এমনি ভাবে কোথায় অন্তর্হিত হইল? এই শূন্যের উপর আধারহীন অবস্থায় রক্তই বা কিরূপে ঝরিয়া ঝরিয়া পড়িতেছে। সেই রক্তধারার উপর বিস্ময় বিস্ফারিত দৃষ্টি নিবদ্ধ করিয়া কান্তি হতবুদ্ধির মতো দাঁড়াইয়া রহিল। সে বেশিক্ষণ চোখ মেলিয়া দাঁড়াইয়া থাকিতে পারিল না। তাহার চক্ষু ধীরে ধীরে মুদিয়া আসিল, কিন্তু সে রক্ত ঝরারও বিরাম ছিল না। তাহার মুদিত চক্ষুর সম্মুখে নিকষ কালো অন্ধকারের বক্ষ ভেদ করিয়া রক্ত যেন হু হু করিয়া ঝরিয়া পড়িতে লাগিল।
অল্পক্ষণ পরে দুই হাতে তাহার দুইটি কাঁধ ধরিয়া কে যেন প্রচণ্ডভাবে ঝাঁকানি দিল। সে চমকিয়া উঠিয়া চোখ মিলিয়া চাহিতেই দেখিল সেই লোকটা হা হা করিয়া হাসিতেছে। সে কি অবজ্ঞার হাসি! কিন্তু কোথায় সেই রক্তের ধারা? নিশ্চয়ই লোকটা বাথরুমে গিয়া কলের নিচে নাক পাতিয়া রক্ত বন্ধ করিয়া আসিয়াছে। এমন সময়ে কান্তির কানের মধ্যে যেন বাজিয়া উঠিল, টিকিট টিকিট টিকিট। ওই প্রচণ্ড ঘুষি খাইবার পরও লোকটা আবার টিকিট চাহিতেছে। কি স্পর্ধা, কি সাহস তাহার! কান্তির মাথার মধ্যে আবার ক্রোধের আগুন দাউ দাউ করিয়া জ্বলিয়া উঠিল। রোষ কষায়িত নয়নে চেকারের মুখের দিকে সে চাহিল। মনে হইল লোকটির অধর ওষ্ঠ নড়িয়া উঠিল। সঙ্গে সঙ্গে তীক্ষ্ণ কণ্ঠের শব্দ উত্থিত হইল, টিকিট টিকিট টিকিট। কান্তি ক্রোধ কম্পিত কণ্ঠে গর্জন করিয়া উঠিল, চোপড়াও। লোকটা সহসা কান্তির ডান হাতখানি চাপিয়া ধরিয়া বলিল, টিকিট দেখলাও? উহ, সে কি কঠিন বন্ধন! কোনো রকমে যন্ত্রণা চাপিয়া সে নিজেকে মুক্ত করিবার জন্য প্রাণপণ চেষ্টা করিল, কিন্তু পারিল না। সে মুষ্টি বন্ধন যেন আরো কঠিনভাবে তাহার হাতের উপর বসিয়া গেল। বার কতক চেষ্টা করিয়া যখন সে বুঝিল হাত ছাড়াইবার কোনো সম্ভাবনা নাই, তখন সে মরিয়ার মতো বাঁ হাত দিয়া লোকটার গলা চাপিয়া ধরিল। সঙ্গে সঙ্গে তাহার হাতের মধ্যে কতগুলো হাড় যেন খড়খড় করিয়া উঠিল। সে তাড়াতাড়ি হাতখানা টানিয়া লইল, কিন্তু এই হাতখানা লইয়া সে যে কি করিবে তাহা ভাবিয়া পাইল না। সে সুস্পষ্টভাবে অনুভব করিতে লাগিল যেন তাহার হাতের তালুর উপর কয়েকখানা হাড় খড়খড় শব্দ করিয়া গড়াইয়া বেড়াইতেছে। তাহার সারা দেহ রোমাঞ্চিত হইয়া উঠিল। ভয় কাহাকে বলে কান্তি সত্যই তাহা জানিত না। তাহারও মনে এইবার যেন কেমন ভয়ের সঞ্চার হইল। একবার সে নিজের বাঁ হাতের তালুর দিকে এবং একবার সেই অদ্ভুত লোকটার মুখের দিকে চাহিতে লাগিল। লোকটা অমনি হাসিয়া উঠিয়া বলিল, এইবার টিকিট দেখাবে? তখনও কান্তির ডান হাতখানি তেমনি বদ্ধাবস্থায় ছিল। কেবল যেন এক প্রকারের অসহ্য যন্ত্রণা সে অনুভব করিতেছিল। বেদনাহত কণ্ঠে সে বলিল, হাত ছেড়ে দাও, টিকিট দেখাচ্ছি। লোকটা তাহার হাত ছাড়িয়া দিয়া বলিল, এইবার আমার পালা। দেখলে তো তোমার চেয়ে আমি কত বেশি শক্তি ধরি। আর চালাকি করো না, যদি টিকিট থাকে বার করো।
কান্তি এবার আর কোনো প্রতিবাদ করিল না। পকেট হইতে টিকিটখানা বাহির করিল। লোকটা তীক্ষ্ণ দৃষ্টিতে টিকিটখানার দিকে চাহিয়া বলিল, আগে দেখালে তো আর এত হাঙ্গামা করতে হতো না। এ কথা ভুলে যাও কেন? তোমরা কালা বাঙালি, সেকেন্ড ক্লাসেই চড়ো আর ফার্স্ট ক্লাসেই চড়ো। তোমরা যে বাঙালি, সেই বাঙালি। এই বলিয়াই লোকটা যেন অতিরিক্ত জোরের সহিত খটখট শব্দ করিতে করিতে তাহার সম্মুখ হইতে চলিয়া গেল। কান্তি স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বাঁচিল। তাহার মনে হইল একটা মূর্তিমন্ত দুঃস্বপ্ন যেন এতক্ষণ তাহার উপর গুরুভার বোঝার মতো চাপিয়া বসিয়াছিল। এইবার সেটা নামিয়া যাওয়ায় তাহার বুকখানা যেন অনেকটা হালকা হইয়া গেল। তখন তাহার মুখ দিয়া মাথা দিয়া অবিশ্রান্ত ঘাম ঝরিয়া পড়িতেছিল। সে রুমাল দিয়া ঘাম মুছিয়া জানালার কাছে মাথা রাখিয়া কিছুক্ষণ স্তব্ধ হইয়া বসিয়া রহিল। বাহিরের জোলো হাওয়ায় যখন তাহার মাথাটা ঠান্ডা হইল, তখন একবার সে কামরার চারিদিকে দৃষ্টিপাত করিয়া লইয়া পকেট হইতে সিগারেট বাহির করিয়া ধরাইয়া খুব জোরে জোরে টানিতে লাগিল। ক্রমে যখন তাহার মন অনেকটাই সুস্থ হইয়া আসিল, তখন সমস্ত ব্যাপারটা সে ভাবিয়া দেখিবার চেষ্টা করিল। ভাবিতে ভাবিতে তাহার দৃঢ় বিশ্বাস জন্মিল ইহা মনের বিকার মাত্র। সে বুঝিল এই রকমের একটা কাল্পনিক বিভৎস চিত্র দেখিয়া তাহারই অন্তরে যখন ভয়ের সঞ্চার হইয়াছিল, তখন অপেক্ষাকৃত দুর্বলচিত্ত ব্যক্তি তো ভয়ে অজ্ঞান হইয়া পড়িবেই। এমন সময় ট্রেন কি একটা ক্ষুদ্র স্টেশনে আসিয়া দাঁড়াইল। তখনও সমস্ত আকাশ মেঘে আচ্ছন্ন ছিল। টিপ টিপ করিয়া বৃষ্টি পড়িতেছিল। স্টেশনের আলো বোধ করি তৈলাভাবে কখনো নিভিয়া গিয়াছিল, কাজেই অন্ধকারে কিছুই দেখা গেল না। এটা যে কোন স্টেশন কান্তির তাহা বুঝিবারও উপায় রহিল না। অল্পক্ষণ পরে ট্রেন আবার ছাড়িয়া দিল। কান্তি তাহার অবসন্ন দেহ বেঞ্চির উপর এলাইয়া দিল। বৃষ্টির টিপ টিপ শব্দে এবং গাড়ির দোলনে অচিরেই অবসন্ন কান্তি ঘুমাইয়া পড়িল। খানিক পরে দরজা খোলার শব্দ কানে যাইতেই কান্তি চমকিয়া উঠিয়া বেঞ্চির উপর সোজা হইয়া বসিল। দ্বারের দিকে চাহিয়া দেখিল খোলা দরজা দিয়া কে একটা লোক কি একটা যেন ভারী দ্রব্য টানিয়া তুলিতেছে। প্রথমটা তাহার মনে হইল গাড়িখানা হয়তো কোনো একটা স্টেশনে থামিয়াছে এবং লোকটা ট্রেনেরই একজন যাত্রী। পরক্ষণে সে বুঝিল তাহার ধারণা তো ঠিক নহে, ট্রেন তো থামে নাই। ওই তো শোঁ শোঁ শব্দ করিয়া পূর্ণ বেগে ছুটিয়া চলিয়াছে। তবে চলন্ত ট্রেনে লোকটা কেমন করিয়াই বা উঠিল? শুধু তাহাই নহে, নিজে তো উঠিয়াছে, আবার কি তুলিতেছে।
গভীর বিস্ময়ে স্তব্ধ হইয়া সে উন্মুক্ত দ্বারের পানে চাহিয়া রহিল। লোকটা ভারী দ্রব্য টানিতে টানিতে এক পা করিয়া পিছু হাঁটিয়া ক্রমে ভিতরে আসিতে লাগিল। এমনি ভাবে অদৃশ্য দ্রব্যটা যখন তোলা হইয়া গেল, সে সোজা হইয়া দাঁড়াইল। মনে হইল যেন লোকটা অত্যন্ত পরিশ্রান্ত হইয়াছে। সে হাঁপাইতে হাঁপাইতে কপালের ঘাম মুছিতে লাগিল। অল্পক্ষণ পরেই কান্তির দিকে সে মুখ ফিরাইতেই কান্তি দেখিল, এ যে সেই টিকিট চেকার। আবার কি চায় সে? এ কি, সে আস্তিন গুটাইতেছেই বা কি জন্য? কোনো কারণ অনুমান করিবার পূর্বেই চেকার আবার দ্বারের দিকে মুখ ফিরাইয়া হাঁটু গাড়িয়া বসিয়া পড়িয়াই দু হাতে যেন কাহার কণ্ঠনালী চাপিয়া ধরিল। কান্তি শিহরিয়া উঠিল। ও কি নিপীড়িতের কাতর কণ্ঠের অস্পষ্ট রুদ্ধ আর্তনাদ কানে আসিয়া বাজিতেছে? তাহার চোখের সম্মুখে এই নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হইবে আর সে চুপ করিয়া বসিয়া তাহা দেখিবে? এমনই কাপুরুষ, এমনই অপদার্থ সে? অল্পক্ষণ পূর্বে ওই খুনেটার যে অমানসিক শক্তির পরিচয় সে পাইয়াছিল, উত্তেজনার মুখে সে কথা তাহার মনে পড়িল না। সে ছুটিয়া গিয়া পিছন হইতে খুনেটাকে সাপটিয়া ধরিয়া এক টান মারিল। সঙ্গে সঙ্গে সে মেজের উপর উপুড় হইয়া পড়িয়া গেল। সে স্পষ্ট অনুভব করিল যেন একটা সদ্য মৃতদেহের উপর সে পড়িয়া আছে। সমস্ত দেহে তাহার কাঁটা দিয়া উঠিল। কাঁপিতে কাঁপিতে ভূপতিত অবস্থায় সে একপাশে গড়াইয়া গেল। সহসা ঝনঝন করিয়া যেন কিসের শব্দ হইল। কান্তির মনে হইল যেন তাহার বুকের হাড় কখানা সেই সঙ্গে ঝনঝন করিয়া বাজিয়া উঠিল। সে ধড়মড় করিয়া উঠিয়া বসিয়া সভয়ে সম্মুখের দিকে দৃষ্টিপাত করিতেই দেখিল সেই লোকটা কাঠের দেওয়ালের উপর ভীষণ জোরে মাথা ঠুকিতেছে। লোকটা কি তবে অনুতাপের অনলে জ্বলিয়া পুড়িয়া আত্মহত্যা করিয়া জ্বালা জুড়াইবার চেষ্টা করিতেছে? এমন সময় লোকটা ফিরিয়া দাঁড়াইয়াই খপ করিয়া কান্তির দুখানি হাত চাপিয়া ধরিয়া বলিয়া উঠিল, যে দেখো। যন্ত্রচালিতের মতো কান্তি তাহার মুখের দিকে চাহিল। দেখিল তাহার কপালটা একেবারে থ্যাতলাইয়া গিয়াছে, যেন খানিকটা টাটকা রক্তকে তাহার কপালে লেপিয়া দিয়াছে এবং সেই ক্ষতস্থান হইতে রক্ত ঝরিয়া ঝরিয়া চোখের পাতার উপর পড়িতেছে। গভীর ভয়ে সে চক্ষু মুদিয়া ফেলিল। তাহার কানের কাছে মুখ লইয়া লোকটা বলিয়া উঠিল,
এমনই করে শোবার ঘরের দেয়ালে ক্রমাগত মাথা ঠুকে ঠুকে আত্মবলি দিয়েছি। উফ, কি যন্ত্রণা! সেই যন্ত্রণা নিয়েই এখনো ঘুরে বেড়াচ্ছি। কান্তি বলিল, খুনের সাজা কি বলো? লোকটা বলিল, সাজাই তো, সে কি বিষম সাজা! শয়নে স্বপনে আহারে বিহারে সব সময় তার বীভৎস মুখখানা আমার চোখের সামনে ভেসে ওঠে। পালিয়ে গিয়ে নিস্তার পাবো তারও উপায় ছিল না। যেখানে ছুটে যাচ্ছি সে সঙ্গে সঙ্গে যাচ্ছে। মরে আরো জ্বালা বেড়েছে। তার হাত থেকে তো নিস্তার পাইনি। তাছাড়া আষাঢ়ের এই তারিখটায় এই কামরার মধ্যে আমায় এমনি করেই সেই হত্যাকাণ্ডের অভিনয় করে বেড়াতে হয়। এই টিকিট চাওয়া, সেটা তখনকার অভ্যাসের জের। হুকি, অমন করে কাঁপছো যে? তোমার তো দেখতে পাচ্ছি খুব সাহস আছে। টিকিট চাইবার সঙ্গে সঙ্গে কত লোকের দাঁত কপাটি লেগে যায়। আর তুমি তো আমার সঙ্গে রীতিমতো যুদ্ধ করলে, তারপরেও তুমি বেশ শক্ত আছো। আর একটু ধৈর্য ধরে থাকো। তোমাদের মতো দেহধারী মানুষ বলেই তো তুমি আমায় মনে করেছিলে, তাই মনে করো না। শোনো শোনো, কেন খুন করেছিলাম জানো? একটা কিছু বড় চাকরি পাবার লোভে। লোকটা বেঁচে থাকলে রেল কোম্পানির কাছ থেকে সে অনেক টাকা খেসারত আদায় করে নিত। তাই তাকে সরিয়ে দিলুম। কি অবস্থায় তাকে এখানে টেনে এনেছিলাম জানো? গাড়ি থেকে ছিটকে পড়ে একটা পা তার একেবারে ভেঙে গিয়েছিল। সে সোজা হয়ে দাঁড়াতে পারছিল না, আর 5 জনের মতো যন্ত্রণায় কেবল চিৎকার করছিল। পাশে তার মুমূর্ষু ছেলেটা পড়ে গোঁ গোঁ করছিল। আমি যখন তাকে এই কামরার ভেতর টেনে আনি, তখন সে তার মুমূর্ষু ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে সাহায্যের আশায় চিৎকার করছিল। আমি তার সব যন্ত্রণার শেষ করে দিলাম। তারপর একটা ছালায় পুরে হঠাৎ সে কান্তির হাত ছাড়িয়া ছুটিয়া গিয়া আবার সেই কাঠের দেওয়ালের উপর মাথা ঠুকিতে আরম্ভ করিল। সমস্ত কামরা প্রতিধ্বনিত করিয়া শব্দ হইতে লাগিল। কান্তির মাথার মধ্যে কেমন ঝিমঝিম করিয়া উঠিল। চোখের দৃষ্টি যেন কেমন ঝাপসা হইয়া আসিল। ক্ষণকাল পরে নিজেকে কোনো রকমে সে সামলাইয়া লইল।
মানুষকে এমনই নির্মমভাবে আত্মহত্যা করিতে সে কিছুতেই দিবে না। হোক না কেন সে খুনি, তাহাকে সে রক্ষা করিবে। সঙ্গে সঙ্গে সে ছুটিয়া সেই লোকটার দিকে অগ্রসর হইল এবং তাহাকে বাধা দিতে গিয়া সজোরে কাষ্ঠ প্রাচীরের সহিত ধাক্কা খাইল। তাহার মাথায় বিষম আঘাত লাগিল। চোখে সে অন্ধকার দেখিল। এ আঘাত সামলাইয়া লইতে তাহার মিনিট 2 লাগিল। একটু সুস্থ হইয়া দেয়ালের দিকে চাহিতে তাহার চক্ষু তারকা একেবারে স্থির হইয়া গেল। ও কি কিও! দেহহীন একটা কাটা মুন্ডু কাষ্ঠ প্রাচীরের উপর ক্রমাগত ঠোকা খাইতেছে। তাহার কর্ণপটাহ যেন ছিন্ন বিচ্ছিন্ন করিয়া অবিশ্রান্ত ধ্বনি উঠিতে লাগিল। তাহার সারা দেহ একবার কাঁপিয়া উঠিল। তারপর চৈতন্য হারাইয়া সশব্দে সে কাঠের মেজের উপর পড়িয়া গেল। যখন কান্তির জ্ঞান হইল, তখন বেলা প্রায় 8টা হইবে। সে চারিদিকে ফ্যালফ্যাল করিয়া চাহিতে লাগিল। সে যে কোথায় রহিয়াছে তাহা কিছুই বুঝিতে পারিল না। সে উঠিয়া বসিতে গেল, কিন্তু বাধা পাইয়া আবার শুইয়া পড়িল। এক অপরিচিত ব্যক্তি তাহার পাশে বসিয়াছিল। সে বলিল, আপনি শুয়ে থাকুন, উঠবেন না। কিছুক্ষণ পরে কান্তি সেই লোকটির মুখের দিকে চাহিয়া বলিল, এ কোথায় আমায় রাখা হয়েছে? লোকটি বলিল, স্টেশনের ওয়েটিং রুমে আপনি আছেন। দেবেনবাবুর টেলিগ্রাম পেয়ে আপনাকে আমরা ট্রেন থেকে নামিয়েছি। দেবেনবাবু আপনাকে জানাতে বলেছেন তিনি আর নরেশবাবু ভোরের ট্রেনে রওনা হবেন। সে ট্রেন আসবারও আর দেরি নেই। আপনি ব্যস্ত হবেন না, তারা এলেন বলে। কান্তি সভয়ে জিজ্ঞাসা করিল, আপনি কি টিকিট চেকার? লোকটি বলিল, আজ্ঞে না, আমি এখানকার স্টেশন মাস্টার। কান্তি আর কোনো কথা বলিল না, চক্ষু মুদিয়া পড়িয়া রহিল। শেষ হলো আজকের গল্প নিশাকর রায়ের লেখা ৩রা আষাঢ়। আরও নতুন গল্পের জন্য শুনতে থাকুন সাহিত্যের সেরা সময়।